আমি একটা কোম্পানির বাইরে দাঁড়িয়েছিলাম। আমার অবস্থা এতটাই খারাপ যে আমার পরনের চপ্পল ছিঁড়ে গেল, আমার পরনের জামা ছেঁড়া ছিল, আমার চোখ থেকে অশ্রু ঝরছিল। আমি নিরন্তর ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে আজ যেন আমি সাহেবের সাথে কথা বলতে পারি, সে যেন আমার সমস্যার সমাধান করে, সে আমাকে এই কোম্পানিতে নিয়োগ দেয়। আমি অনেকক্ষণ সাহেবের জন্য অপেক্ষা করছিলাম এবং তারপর গার্ড আমাকে সেখান থেকে তাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো। তিনি আমাকে বলেছিলেন যে আপনি এখান থেকে চলে যান, আপনি সম্ভবত সাহেবের কাছে ভিক্ষা করার জন্য এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি জানেন না যে সাহেব এই বিষয়ে খুব রেগে যান। যারা ভিক্ষা করে তাদের অফিসের সামনে তিনি দাঁড়াতে দেন না। কিন্তু আমি তার কথা উপেক্ষা করে দাঁড়িয়ে রইলাম। আমার বিশ্বাস ছিল যে সাহেবজি সেখানে আসবেন, তাই আমি যখন তার কাছে আমার সাহায্যের জন্য আবেদন করব, তিনি আমাকে কখনো বকা দেবেন না। ঠিক তখনই একটা বড় গাড়ি এসে থামলো, আর গার্ড আমার আগেই এসে গাড়ির দরজা খুলতে লাগলো আর আমাকে রাগ করে বলতে লাগলো, এখান থেকে চলে যাও, না হলে স্যার রেগে যাবে। কিন্তু আমি তাকে এড়িয়ে স্যারকে বললাম যে আমি খুব গরিব, আমার টাকার খুব প্রয়োজন, আপনি আমাকে আপনার কোম্পানিতে নিয়োগ করুন, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। সাহেব আমার দিকে মাথা থেকে পা পর্যন্ত মনোযোগ সহকারে তাকালেন। তিনি যেভাবে তাকালেন তা এমন ছিল যে আমি পুরোপুরি কাঁপতে থাকি। কিন্তু তারপর আমার বিস্ময়ের সীমা রইল না যখন সে আমাকে বলতে শুরু করলো, তোমার লেখাপড়া কত? আমি যখন তাকে বললাম যে আমি দ্বাদশে ফেল করেছি, সেই কথা শুনে চুপ হয়ে গেল। তারপর বলল, ঠিক আছে, তবুও আমি তোমাকে এখানে নিয়োগ দিচ্ছি এবং তোমাকেও কাজ শেখানো হবে, তবে আমার একটা শর্ত আছে। তার প্রথম বক্তব্য শুনে যখন আমি আনন্দে ভেসে যাচ্ছিলাম, তার পরের বক্তব্য শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকাতে লাগলাম। কিরকম শর্ত? তিনি বলতে লাগলেন, তোমাকে একবার আমার কথা মানতে হবে, আমি তোমাকে যা করতে বলবো তোমাকে তাই করতে হবে। এই বলে সে আমার অর্ধেক বেতন আমার হাতে তুলে দিল। তারপর তিনি আমাকে বলতে লাগলেন যে এটা আগে থেকেই দেওয়া হয়েছে যাতে আপনি আপনার চাহিদা পূরণ করতে পারেন এবং আপনার চেহারার উন্নতি করতে পারেন। তার কথা শুনে আমি বিব্রত বোধ করলাম। তারপর সে আমাকে আগামীকাল থেকে কাজে আসতে বলল। আমি খুশি মনে আমার বাসায় চলে আসি। বাড়িতে এসে মাকে এই কথা বললে তিনিও নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে মনে হচ্ছিল সমস্যাগুলো শুধু আমাদের দুজনের জন্যই রয়ে গেছে। আমরা দুজনেই খুব কষ্ট পেয়ে দরিদ্র হয়ে গেলাম। কেউ আমাদের চাহিদার কথা জিজ্ঞাসা করেনি। এমনকি আমাদের আত্মীয় স্বজনরাও আমাদের দিকে তাকায় এবং মুখ ফিরিয়ে নেয়, যেন আমরা অস্পৃহস্য। এই টাকা দিয়ে নিজের জন্য 2-3 জোড়া জামা কিনেছি, কারণ সেগুলো ছাড়া অফিসে যেতে পারতাম না। গৃহস্থলীর কিছু জিনিসপত্রও কিনেছিলাম। মা এটা দেখে খুব খুশি হলেন। তিনি বলতে লাগলেন, ভগবান চাইলে আমাদের অবস্থা আবার ভালো হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় আমি তাড়াতাড়ি তোমার হাত হলুদ করে দেই। কাল যদি আমার কিছু হয়ে যায়, তুমি এই পৃথিবীতে একা হয়ে যাবে। আর তুমি জানো পৃথিবীটা কেমন, তোমাকে একা দেখলেই তোমাকে ছিঁড়ে ফেলবে। আমি মায়ের হাত ধরলাম। তাকে সান্ত্বনা দিয়ে কিছুই পাওয়া যেত না। ভগবানের ইচ্ছা হলে সব ঠিক হয়ে যাবে। তাহলে তুমি নিজের চোখে আমার সুখ দেখবে মা। আমার কথা শুনে সে হাসলো। পরের দিন থেকেই অফিসে যাওয়া শুরু করলাম। এই কাজটি খুব কঠিন ছিল এবং আমার খুব বেশি শিক্ষাও ছিল না, তাই এই কাজটি বুঝতে আমার অসুবিধা হচ্ছিল, কিন্তু আমি এটি সম্পূর্ণ নিষ্ঠার সাথে শিখেছিলাম। স্যার আমাকে এই কাজ শেখানোর দায়িত্ব দিয়েছিলেন রবি স্যারের উপর। রবি স্যার খুব সুন্দর ছিলেন এবং আমাকে সবকিছু খুব ভালোভাবে ব্যাখ্যা করিয়েছিলেন। কিন্তু একটা জিনিস বুঝলাম না, এখানে কাজ করা মেয়েরা আমাকে দেখে অদ্ভুতভাবে হাসতো এবং অনেক সময় আমার দিকে তাকিয়ে তারা একে অপরের কাছে অদ্ভুত অঙ্গভঙ্গি করত এবং আমাকে প্রশ্নও করত। আমি যখন সাহেবের ঘর থেকে ফিরে আসতাম, তখন তিনি আমাকে দেখে হেসে বলতেন, আপনি এখানে এসেছেন অনেক দিন হয়ে গেছে। এটা বড় কথা যে আজ পর্যন্ত সাহেব আপনাকে কোথাও নিয়ে যাননি। ওদের কথা শুনে আমার খুব অদ্ভুত লাগতো। কেন স্যার আমাকে কোথাও নিয়ে যাবে? এই মেয়েদের চিন্তা ভাবনা দেখে আমার আফসোস হতো। তাদের চিন্তা ভাবনা কতটা নোংরা এবং তারা অন্যদের নিয়ে কেমন কথা বলতো। আমি এখানে 2 মাস ধরে কাজ করছিলাম। এই 2 মাসে না সাহেব আমার দিকে চোখ তুলে তাকাননি,
না কখনো এমন কিছু বলেননি যাতে আমি তার সম্পর্কে কিছু ভুল ভাবতাম। আমি ভাবতাম যে স্যার খুব ভালো ছিলেন, যিনি আমার অসহায় পরিস্থিতিতে আমাকে সাহায্য করেছিলেন এবং আমাকে নিয়োগ করেছিলেন। কিন্তু এই মেয়েদের কথাবার্তা আমাকে কষ্ট এবং দুঃখের মধ্যে আটকে দিত। আমার মায়ের মনে শত রকমের কষ্ট ছিল যে কেন সেই লোকটি আমার মতো একজন সাধারণ মেয়েকে চাকরি দিল, যখন আমার চেয়ে বেশি শিক্ষিত এবং সক্ষম মেয়ে ছিল। এখন তার মন থেকেও সব কষ্ট দূর হয়ে গেল। আমি অফিসে কাজ করছিলাম। আজ স্যার অফিসে আসেননি। তার সেক্রেটারি জানালেন আজ তিনি অফিসে আসবেন না, কিছু জরুরি কাজে। বাকি স্টাফরাও সন্ধ্যায় চলে গেছে, আমিও বাড়ি যাব। এমন সময় সাহেবের নাম্বার থেকে ফোন পেলাম এবং তিনি আমাকে এক্ষুনি তার বাড়িতে আসতে বলতে লাগলেন। আমার স্ত্রীর শরীর ভালো নেই, আজকে তোমাকে আমার দরকার। তোমার কি মনে আছে আমি তোমাকে বলেছিলাম যেদিন তোমাকে আমার প্রয়োজন হবে সেদিন তোমাকে আমার কথা মানতে হবে। এই কথা শুনে আমি সাহেবকে বললাম আমি এক্ষুনি আপনার বাড়িতে আসছি। তারপর মাকে ফোনে বললাম আমি আজকে সাহেবের বাড়িতে যাচ্ছি কাজের কারণে, আমি শীঘ্রই ফিরে আসব। তারপর যখন আমি সাহেবের বাড়িতে গেলাম তখন সাহেব এদিক ওদিক হাঁটছিলেন। আমাকে দেখে সে আগ্রহে আমার দিকে এগিয়ে গেল। তারপর আমাকে বলতে লাগলো যে আমি তোমাকে একবার বলেছিলাম যে তুমি আমাকে সাহায্য করবে এবং তুমি আমাকে এই প্রতিশ্রুতিও দিয়েছিলে। আমি মাথা নেড়ে উত্তর দিলাম যে আমার এখনো সেই জিনিসটি মনে আছে এবং আপনি যা বলেছেন তা মেনে নিতে আমি প্রস্তুত। তারপর অদ্ভুত ভঙ্গিতে হাসলেন, তারপর বললেন আমার সাথে আমার রুমে এসো। ওনার কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। সব মেয়ের কথাই আমার কানে বাজছিল। ওরা আমাকে সাহেবের কথা কি বলেছে, কেন সাহেব আজ পর্যন্ত আমাকে কোথাও নিয়ে যায়নি। এর মানে হলো যে স্যারের অফিসে কাজ করা মেয়েদের প্রতি খারাপ নজর ছিল। তখন সেই মেয়েরা আমাকে এই কথা বলেছিল। আমি স্যারকে বললাম আমি এমন মেয়ে না, আমি বাধ্য হয়ে এই কাজ করছি, কিন্তু আপনি আমার সম্মান কিনতে পারবেন না। কথাটা বলার সাথে সাথেই তার মুখ রাগ হয়ে গেল। সে বলতে লাগলো আমি তোমার কাছে এমন কিছুই চাই না, আমি আপনার সাথে অন্য কিছু কথা বলতে চাই। এখন তার রাগ দেখে আমিও আমার চিন্তার জন্য বিব্রত বোধ করেছিলাম। আমি তার কাছে ক্ষমা চেয়ে তার সাথে তার রুমে চলে এলাম, কিন্তু ভেতরের দৃশ্য দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কারণ আমি এখানে ভাবছিলাম স্যারের স্ত্রী অসুস্থ, আর স্যার আমাকে এখানে ডেকেছিলেন তার স্ত্রীর যত্ন নেওয়ার জন্য। কিন্তু এর পরের দৃশ্য আমাকে অবাক করেছে। আমি অবাক চোখে স্যারের দিকে তাকালাম। এসব কিভাবে হলো? স্যার বলতে লাগলেন এইসব হঠাৎ হয়ে গেল, আর আমি কিভাবে এই কাজ করলাম বুঝতে পারলাম না। দুই হাতে মাথা চেপে ধরে রইলেন। কিন্তু আমার অবস্থা এমন ছিল যে আমি এইসব দেখে পাগল হয়ে যাচ্ছিলাম। আমি স্যারকে বললাম আপনার উচিত ছিল তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো। সে চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর বলতে লাগলো সে মারা গেছে, এখন তাকে কোথাও নিয়ে গিয়ে লাভ নেই, কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারবে না। এটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম কিভাবে এই সব ঘটেছে এবং কেন হয়েছে। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন যে আমি আসলে একটি মেয়েকে পছন্দ করি এবং আমিও তাকে বিয়ে করতে চাই, কিন্তু কোনো বাধ্যবাধকতা ছাড়াই আমি স্যালোনির সাথে বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ে করার পরেও আমি তাকে ভুলতে পারিনি। তারপরে আমার স্ত্রীর কাছ থেকে গোপনে তার সাথে আমার সম্পর্ক ছিল এবং তার সাথে প্রায় দেখা হতো। এখন আমার স্ত্রী আমাকে সন্দেহ করতে শুরু করেছে। আমি জানি না কিভাবে সে আমাকে সন্দেহ করলো। এটা কোনো গুপ্তচরের দুষ্টামি নাকি সে নিজেই আমার উপর নজর রাখতে শুরু করেছিল। আজ সকালে সে আমাকে বলেছিল যে সে কয়েকদিনের জন্য মুম্বাই যাচ্ছে এবং আমাকে 1 সপ্তাহ তাকে ছাড়া থাকতে হবে। আমি তার কাছে আমার দুঃখ প্রকাশ করেছিলাম, কিন্তু পূজার সঙ্গে খোলামেলা দেখা করতে পারবো ভেবে আমি খুশিও হয়েছিলাম। এখন আমার কারো থেকে কোনো বিপদ ছিল না। যখন আমি পূজাকে বাড়িতে ডেকেছিলাম এবং কিছুক্ষণ পরেই আমার স্ত্রীও বাড়িতে ফিরে আসে। সে আমাকে পূজার সাথে হাতে নাতে ধরেছিল এবং তারপর সে আমার সাথে চিৎকার করতে শুরু করে এবং আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। রাগের মাথায় আমি জানি না কিভাবে সেই ছুরিটা আমার হাতে এলো এবং আমি কিছু না ভেবেই তার বুকে ঢুকিয়ে দিলাম এবং সে তার প্রাণ হারালো। এখন আমি সম্পূর্ণ বিভ্রান্ত। আমি কি করব? এমন পরিস্থিতিতে আমি আপনার কথা ভেবেছিলাম।
এবং আমারও আপনার কথা মনে পড়েছিল। তাই এখন আপনাকে আমার জন্য কিছু করতে হবে। আমি শান্তভাবে তার কথা শুনছিলাম, কিন্তু আমি এটা শুনে হতবাক। তারপর আমি বললাম, আমার কি করতে হবে? তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার স্ত্রী হত্যার দায় তোমাকে নিজের উপর নিতে হবে। তোমাকে সবাইকে বলতে হবে যে তুমি এই হত্যাকাণ্ড ঘটিয়েছো। তুমি এখানে চুরি করার উদ্দেশ্য এসেছিলে, আর আমার স্ত্রী তোমাকে দেখে নিয়েছিল, আর তুমি নিজেকে বাঁচাতে তাকে হত্যা করেছিলে। স্যারের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি তাকে বলতে লাগলাম, না, এটা হতে পারে না। আমি কিভাবে এই খুনটা আমার নামে নিতে পারি? আমাকে শাস্তি দেওয়া হবে, এবং আমার মা যদি এই সব জানতে পারে তবে সে জীবিত মারা যাবে। সাহেবজি বলতে লাগলেন, কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচাবো। তোমার জামিন করিয়ে দেব এবং পুলিশকে বলবো যে আমার স্ত্রীকে খুন করার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমাকে যদি জেলে যেতে হয় তবে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এমনকি আমার টাকাও আমার কোনো কাজে আসবে না, এবং চিন্তাও করো না। এটা তোমার কাছে আমার প্রতিশ্রুতি। আমার কাছে অনেক টাকা আছে, এবং আমাকে বলতে হবে তোমার হত্যার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর সামান্য কিছু পয়সা খরচ করলেই তুমি জেল থেকে বের হতে পারবে। আমি তোমাকে পদোন্নতি দেব, বেতন বাড়িয়ে দেব, এবং ভালো এলাকায় একটা বাড়িতে নিয়ে যাব। তাছাড়া তুমি যা চাইবে তাই দেব। আমি আমার দুই হাত আমার মাথা ধরে রেখেছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। আমার বুক আমাকে বলতে থাকে যে এটি ভুল, আমার এই সব আমার মাথায় নেওয়া উচিত নয়, আমি এভাবে ফেঁসে যাব। অন্যদিকে সাহেবজিও আমার দিকে প্রশ্নতীত দৃষ্টিতে তাকিয়েছিলেন, এবং যখন আমি ভেবে ও বুঝে প্রত্যাখ্যান করলাম তখন তিনি রেগে গিয়ে বললেন, আপনি যদি নিজে থেকে রাজি না হন তবে আমি আপনাকে বাধ্য করতে পারি। আমি তোমার উপর চুরির অভিযোগ আনতে পারি, তোমার ঘরে টাকা রেখে তোমাকে ফাঁদে ফেলতে পারি। আর আমার স্ত্রীর লাশ গায়েব করা আমার পক্ষে মোটেও কঠিন কাজ নয়। এখন ভাবুন, মা ও মেয়ে দুজনেই জেলে যাবে, এবং সেখানেই চিরকাল তোমরা মরতে চাও, নাকি আমার কথা মেনে নেবে? আমি তোমাকে কয়েকদিন পর বের করে নেব। তার কথা মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি যাই হোক নিজেকে পাত্তা দিতাম না, কিন্তু সে যখন আমার মাকে নিয়ে হুমকি দেয় আমি তা সহ্য করতে পারিনি। আমি আমার মায়ের জন্য আমার জীবনও বিসর্জন দিতে পারতাম। যদি আমার কারণে আমার মাকে কষ্ট পেতে হয় আমি তা কখনোই সহ্য করতে পারতাম না। আমার সিদ্ধান্ত শুনে তিনি খুবই খুশি হলেন। তারপর তিনি পুলিশকে ফোন করলেন, এবং তারপর পুলিশ আমাকে ধরে জেলে নিয়ে গেল। আজ জেলে আমার প্রথম রাত ছিল। আজ প্রথম দিন যে আমি আমার বাড়ি থেকে দূরে, আমার মায়ের কাছ থেকে দূরে ছিলাম, এবং বারবার আমি খারাপভাবে কাঁদছিলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। এখন আমি আফসোস করছিলাম যে আমার এটা করা উচিত ছিল না। আমার সাহেবের কথায় প্রভাবিত হওয়া উচিত নয়। এখন যখন পুলিশও আমাকে জিজ্ঞাসাবাদ করে আমি তাদের সেই কথাই বলেছিলাম যা সাহেবজি আমাকে বলতে বলেছিলেন। এখন আমার মনটা ভিতর থেকে খুব কেঁদে উঠল। অনেক দিন কেটে গেল। স্যার বলছিলেন 1 সপ্তাহ পরেই তিনি আমাকে জেল থেকে মুক্তি করে দেবেন, কিন্তু এখন 2 সপ্তাহ পার হয়ে গেছে। এখন পর্যন্ত স্যার আমার জন্য কিছুই করেননি। আর 2 সপ্তাহ পর মা যখন আমার সাথে দেখা করতে আসেন তখন তিনি খুব কাঁদছিলেন। মাকে দেখে আবেগ সংরক্ষণ করতে পারছিলাম না। আমি আমার মাকে বললাম যে সাহেবকে জিজ্ঞেস করো সে কি করেছে, কেন সে এখন পর্যন্ত আমাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেননি। মা অবাক হয়ে আমাকে বলতে লাগলো, আমি তোর স্যারের কাছে অনেকবার গেছি, কিন্তু উনি তোকে কখনো ক্ষমা করতে পারবেন না। তুমি তার স্ত্রীকে খুন করেছো, আমিও তার পায়ে পড়ে গেছি, কিন্তু সে তোমাকে ক্ষমা করতে প্রস্তুত নয়। এই কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। তারপর আমি আমার মাকে পুরো ঘটনা বললাম, এবং তিনিও আমাকে বললেন যে আমি তোমার কাছ থেকে এমন বোকামি আশা করিনি। তুমি কিভাবে কারো কথায় প্রভাবিত হতে পারো? তুমি এটা কেন করেছিলে? কেন এই অপরাধটা নিজের উপর নিলে? মা এখন খারাপভাবে কাঁদছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে স্যার আমার সাথে এমন কি করে করতে পারেন। সে কিভাবে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে। এবার আমি অঝরে কাঁদতে লাগলাম। যেদিন আমি স্যারকে চাকরি দিতে বলেছিলাম সেই দিনটাকে আমি অভিশাপ দিচ্ছিলাম, এবং আমি তার শর্ত মেনে নিয়েছিলাম
যে তিনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। এখন এই হত্যাকাণ্ড নিজের উপর নেওয়ার কি দরকার ছিল? আমি যদি মাকে নিয়ে সেখান থেকে চলে যেতাম বা আইনকে পাশে নিয়ে যেতাম, তাহলে আজ এসব হতো না। আমার মা এমনকি শিক্ষিতও ছিল না এবং তার কাছে একজন আইনজীবী নিয়োগ করার মতো যথেষ্ট অর্থও ছিল না। কে আমার বাইরে বেরোনোর ব্যবস্থা করতে পারে? যিনি এই কাজটি করতে পারতেন তিনি কোনো এক অজানা কারণে হাত গুটিয়ে বসেছিলেন। এখন আমি ভয় পেয়েছিলাম যে আমি আমার বাকি জীবন জেলেই না কাটিয়ে দিই। কিন্তু তারপর একদিন একটা ভালো ঘটনা ঘটল। আমি ঠিক করেছিলাম সারা জীবন জেলে পচে কাটিয়ে দেব, সারা জীবন মায়ের মুখের জন্য আকুল হয়ে থাকব। কিন্তু সেদিন যখন জেলর এসে আমাকে জেল থেকে বের করে দিয়েছিল এবং যখন সে আমাকে সে কথা বলেছিল, তখন তার কথা শুনে আমার মুখ হা হয়ে গিয়েছিল। তিনি আমাকে বলেছিলেন যে আমার বাবা মা দুজনেই দরিদ্র পরিবারে ছিল, কিন্তু দুঃখের বিষয় ছিল যে তারা দরিদ্রের মধ্যে জীবনযাপনকে অগ্রাধিকার দিয়েছিল। তারা কখনোই তাদের পরিস্থিতির পরিবর্তন করার চেষ্টা করেনি। আমি যখন তাদের দারিদ্র্যের মধ্যে থাকতে দেখতাম তখন আমি রাগ করতাম। আপনি যদি গরিব হন তবে আপনি আপনার আয় বাড়াতে চেষ্টা করুন, আপনি কিছু কাজ করুন, কিছু দক্ষতা শিখুন। নিজের পড়াশোনা সম্পন্ন করা উচিত হতেই পারে, হয়তো আপনি এর থেকে অনেক বড় চাকরি পেলেন। আমি আমার বন্ধুদের সাথে এই রকম কথা বলতাম। আমার সমবয়সী বন্ধু বান্ধবরা তাই সবাই আমাকে নিয়ে মজা করত, হাসতো আর বলতো আমরা সবাই গরিব, গরিব পরিবারে জন্মেছি, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কি করে? কিন্তু আমি এটা দেখে রাগ করতাম। আমি ভাবতাম যে মানুষ যখন কিছু করতে বের হয় তখন তার জন্য কোনো কিছুই কঠিন হয় না। আমি আমার এলাকার প্রথম মেয়ে ছিলাম যে কলেজে পড়তে এসেছিলাম। আসলে আমি যখন কলেজে পড়ি আমার ছেঁড়া পুরনো কাপড় দেখে সব মেয়েরা আমাকে ঠাট্টা করত। তাদের চোখে দরিদ্র ছিল এক তামাশা যা তারা তাদের জীবনে দেখেনি। তারা জানতো এর কুৎসিততা এবং এটি কিভাবে হতে পারে। তাদের মনোভাব আমাকে খুব খারাপ করে দিয়েছিল। কিন্তু আমি এখানে পড়াশোনা করতে এসেছি, কিছু হতে এসেছি, এবং এমন পরিস্থিতিতে আমি যদি ছোট ছোট বিষয়ে মনোযোগ দিতাম তবে আমি কোনোদিনও সফল হতে পারতাম না। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম এবং সব মেয়েদের থেকে আমার বেশি নাম্বার আসতো। এখন মেয়েরা আমার সাথে ভালো ব্যবহার করতে শুরু করেছিল এবং আমি অনুভব করেছি যে এটি আমার প্রথম সাফল্য। আমার জন্য সবকিছু ঠিকঠাক হবে, আমি সময়ের সাথে সাথে সবকিছু অর্জন করব। যখন আমি পড়াশোনা করার পরে সক্ষম হব, সেই একই লোকেরা আমার সাথে যুক্ত হতে পেরে গর্ব অনুভব করবে যারা আমাকে নিয়ে মজা করত। কিন্তু ঈশ্বরের মনে হয়তো অন্য কিছু ছিল। এখন আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। যখন আমার বাবা মারা যান, বাবা যাবার পর আমাদের পৃথিবীর অন্ধকার হয়ে গিয়েছিল। আমাদের আশেপাশে আমাদের মতো দরিদ্র লোক বাস করত এবং তারা তাদের খাবার জোগাড় করতে পারত না। তাহলে আমরা তাদের কাছ থেকে কিভাবে সাহায্য আশা করব? আমাদের আত্মীয় স্বজন যারা বাবার সঙ্গে দেখা করতে, তাদের সবার চোখ ঘুরিয়ে নিল। কেউ আমাদের কথা শুনতে বা সাহায্য করতে ইচ্ছুক ছিল না এবং এই সব আমাকে খুব কষ্ট দিয়েছিল। এখন আমার মা মানুষের বাড়িতে কাজ শুরু করেছিলেন, কিন্তু তাতেও আমাদের বেঁচে থাকা সম্ভব ছিল না। তখন আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং এখন খাট থেকে ওঠার ক্ষমতাও ছিল না। যদি তাকে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা না করানো হয়, ওষুধ না দেওয়া হয়, ততক্ষণে সে কিভাবে সুস্থ হতে পারে? আমি মানুষের বাড়িতে কাজ করতে পারতাম না, সেজন্য আমি ছোট বাচ্চাদের টিউশনি দেওয়া শুরু করি। কিন্তু তা থেকেও ঘর চালানোর পাশাপাশি মায়ের চিকিৎসা করার মতো অর্থ উপার্জন করতে পারিনি। আমি বাবাকে হারিয়েছিলাম, কিন্তু তারপরে মাকে হারানোর কথা ভাবতেও পারিনি। সেজন্য ওই কোম্পানিতে চাকরি করতে গিয়েছিলাম, কারণ আমি সচেতন ছিলাম যে আমার জ্ঞান কম ছিল। কিন্তু আমি এটাও নিশ্চিত ছিলাম আমি যদি তাকে আমার বাধ্যতা সম্পর্কে বলি এবং আমার পরিস্থিতি সম্পর্কে তাকে যথাযথভাবে সতর্ক করি, তাহলে সে আমাকে নিয়োগ দেবে এবং আমার অনুমানও ভুল ছিল না। কিন্তু আমি খুব কমই জানতাম যে আমি কি ধরনের সমস্যায় পড়েছিলাম। এই লোকটি আমাকে তার নিজের সুবিধার জন্য ব্যবহার করেছিল এবং সম্ভবত সে তার নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল। সে তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমি তার সাথে কি করেছি, সে আমার সাথে কেন এমন করতে পারে, এই ভেবে আমি পাগল হয়ে যাচ্ছিলাম।
এবং এখন যখন জেলার আমাকে বলল যে এখন আপনি এখান থেকে যেতে পারেন, কারণ আপনার নির্দোষতা প্রমাণিত হয়েছে, এটা কিভাবে ঘটতে পারে আমি বিশ্বাস করতে পারছিলাম না। তিনি বলতে লাগলেন, আগামীকালের খবরে সবকিছু আসবে এবং আগামীকাল আবারও আপনাকে আদালতে হাজির করা হবে, তাই আগামীকাল যথাসময়ে আসুন। সত্য যাই হোক তা সবার সামনে প্রকাশ করা হবে। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে চলে এলাম। মা খুব কাঁদছিলেন। পাড়ার মহিলারা তার কাছে বসেছিল এবং যখন সবাই আমাকে তাদের চোখের সামনে দেখেছিল তারাও বিশ্বাস করতে পারছিল না। এতক্ষণ মা আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করতে থাকে, তুমি এখানে কিভাবে এলে? তাই আমি তাকে বলেছিলাম যে আমি নিশ্চিত যে আমার স্যার আমার জামিন করাবেন, এবং দেখো তিনি অবশেষে আমার জামিন করিয়েছেন এবং আমাকে মুক্ত করেছেন। এখন আমি স্যারের বাড়িতে যেতে চাই তাকে ধন্যবাদ জানাতে। আমি চান করে জামা কাপড় পাল্টে তারপর মায়ের রান্না করা খাবার খেয়ে সাহেবের বাড়িতে এলাম ধন্যবাদ জানানোর জন্য। আজ আমি খুব খুশি ছিলাম। এতদিন পর জেল থেকে ছাড়া পেয়েছি। এমন পরিস্থিতিতে আমার খুশি হওয়া এবং স্যারকে ধন্যবাদ দেওয়াটাই স্বাভাবিক। আমি যখন তার বাড়িতে পৌঁছালাম আমি এটা দেখে হতবাক ও বিস্মিত হয়ে গেলাম, কারণ সাহেবের বাড়ির চারপাশে পুলিশ জড়ো হয়েছিল এবং তার দরজাও বন্ধ ছিল। একজন প্রহরীর পরিবর্তে সেখানে পুলিশকে দেখা যাচ্ছে। আমি সেখান থেকে ফিরে এলাম, আর এই ব্যাপারে আমি পথে দেখার কয়েকজনকে জিজ্ঞাসা করলে তারা সবাই বলল সাহেবকে পুলিশ গ্রেপ্তার করেছে আর এই বাড়িটাও সিল করে দিয়েছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না এটা কি। তাহলে আমি কিভাবে বের হলাম? পুলিশ কি জানতে পেরেছে যে আমি না সাহেব খুন করেছে? কোর্টে যাওয়ার পরেই পুরো সত্যটা জানার কথা ছিল। তারপর মা আমাকে জিজ্ঞেস করলেন আমি সাহেবের সাথে দেখা করেছি কিনা। তারপর আমি মাকে পুরো ব্যাপারটা জানালে তিনিও অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব ছিল। কিন্তু আমার পক্ষে যাই হোক না কেন এটা ভালো ছিল। পরের দিন যখন আমি আদালতে হাজির হলাম আমি কিভাবে আমার নির্দোষতা প্রমাণিত হলো তা জানতে উদ্গ্রীব ছিলাম। স্যার মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়েছিলেন। বিচারক তাকে বললেন তার অপরাধ প্রমাণিত হয়েছে এবং সবার কাছে প্রকাশ হয়ে গেছে যে এই মেয়েটি নির্দোষ। শুধু আপনিই তাকে ফাঁদে ফেলেছেন। আপনার অনুরোধে এই মেয়েটা এই খুনের দায় নিজের উপর নিয়েছিল। আর এখন তুমি সবাইকে বলো কেন তুমি তোমার বউকে খুন করেছো। স্যার ক্লান্ত স্বরে বললেন, আমি গরিব যুবক ছিলাম। আমি একটা শর্টকাট চাইতাম। আমি আমার জীবন বদলাতে চাইতাম, কারণ ত্যাগের প্রতি এবং গরিবের প্রতি আমার প্রবল ঘৃণা ছিল। এবং তারপরে আমি একটি ধনী মেয়েকে আমার ভালোবাসার জালে আটকে রেখেছিলাম। তাকে তার প্রতি আমার ভালোবাসার কথা এতটাই বুঝিয়েছিলাম যে সে আমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেও পারেনি। এবং তারপর মেয়েটি তার বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করে। ওর বাবা আমাকে প্রথম দেখাতেই চিনতে পেরেছিল যে আমি একজন প্রতারক। আমি কখনোই তার মেয়েকে খুশি রাখতে পারবো না। আমি জানি না সেই ব্যক্তি কিভাবে আমাকে প্রথম দর্শনে চিনতে পেরেছিল, কিন্তু আমার স্ত্রী তার কথায় কিছু বিশ্বাস করেনি এবং আমাকে বিয়ে করার পর সে তার বাবার থেকে আলাদা হয়ে যায়। কিছুদিন পর তার বাবা জীবন যুদ্ধে হেরে গেলেন, তাই এখন সবকিছু আমার স্ত্রীর নামে। এই টাকা সম্পত্তি সবকিছু আমাদের দুজনের কাছেই ছিল। তিনি আমাকে কোনো বিষয়ে বাধা দেননি। তিনি যেখানে চান সেখানে যেতে পারেন। তিনি আমাকে কোনো প্রশ্ন করেননি বা কোনো বিষয়ে সন্দেহও করেননি। কিন্তু আমার জন্য এই সব কিছুই যথেষ্ট ছিল না। আমি এই সব অর্জন করতে চেয়েছিলাম। তারপর যখন আমি আবার পূজার সাথে দেখা করি, পূজা আমার বান্ধবী ছিল। আমি তাকে দেখে আমার হৃদয় নিয়ন্ত্রণ করতে ভুলে গিয়েছিলাম এবং আমিও তার সাথে সম্পর্ক স্থাপন করতে শুরু করি। আমি পূজাকে খুব ভালোবাসতাম। আমি ভাবতেও পারিনি তাকে ছাড়া বেঁচে থাকার। পূজাও জানতো যে আমি এই বিয়ে করেছি শুধুমাত্র বাধ্য হয়ে, এবং এখন যখন আমি তার উপর টাকা বর্ষণ শুরু করেছি সেও আমার প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছে। এখন আমরা দুজনে একসাথে খুব সুখে থাকতে লাগলাম। আমি আমার স্ত্রীর খুব যত্ন নিতাম এবং তাকে অনেক ভালোবাসতাম। এ নিয়ে তার কোনো সন্দেহ ছিল না। কিন্তু একদিন তার এক বিশেষ চাকর আমাকে পূজার সঙ্গে দেখে এবং আমার স্ত্রীকে সব খুলে বলে, কিন্তু আমার স্ত্রী এটা বিশ্বাস করেনি। নিজের চোখে না দেখলে সে আমার বিরুদ্ধে কিছু বিশ্বাস করবে না। কিন্তু একদিন পূজার সঙ্গে আমাকে দেখে তার খুব খারাপ লাগলো, কিন্তু সে আমার কাছে কিছু প্রকাশ করেনি।
এবং তারপর সে ইচ্ছা করেই আমাকে বলেছিল যে সে কয়েকদিনের জন্য মুম্বাই যাচ্ছে। সে এই কথাটা আকস্মিকভাবে বলল, কিন্তু তার অনুপস্থিতিতে আমি কি পূজার সাথে দেখা করি এটা জানতেই সে এই কথাটা আমাকে বলেছিল। সে চলে যাওয়ার পর ভাবলাম আজ পূজাকে বাড়িতে নিয়ে আসব। আমার মনে হলো তার সাথে দেখা করি, কিন্তু পূজাকে বাড়িতে নিয়ে আসার সময় আমার বউ বাইরে থেকে এসে গেল। সে আমাদের দুজনকেই খুব খারাপ অবস্থায় দেখেছিল, আর এটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জানতাম যে এখন সে আমাকে ছেড়ে চলে যাবে, এই সমস্ত বিষয় সম্পদ সবকিছু আমার হাত থেকে চলে যাবে। অতঃপর আমি তাকে হত্যা করেছিলাম এবং এভাবে তার সমস্ত সম্পদ আমার কাছে চলে আসে। আমি জানতাম না যে আমার স্ত্রী ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, যেটি সম্পর্কে তার আইনজীবী জানতেন, এবং আমি এই সমস্ত কিছু জানতাম না। আসলে যখন থেকে আমার স্ত্রী পূজাকে সন্দেহ করে তখন থেকেই তিনি এই ক্যামেরাটি বেডরুমে লাগিয়েছিলেন, যাতে আমি যদি পূজাকে তার অনুপস্থিতিতে এখানে নিয়ে আসি তাহলে সে বিষয়টি জানতে পারে। কিন্তু আমি এই সব কিছু জানতাম না। তাই আমার নিজের স্ত্রীকে হত্যা করার থেকে রূপার হত্যার দায় নেওয়া পর্যন্ত পুরো রেকর্ডিং এতে উপস্থিত ছিল। সেই দিনগুলিতে তার আইনজীবী অন্য শহরে গিয়েছিলেন এবং তিনি যে জায়গায় ছিলেন সেখানে কোনো সংকেত না থাকায় তিনি এই বিষয়ে অবগত ছিলেন না। যখন সে ফিরে এসে আমার স্ত্রীর হত্যার কথা জানতে পারে তখন সে পুলিশকে সব সিসিটিভি ক্যামেরার রেকর্ড চেক করতে বলে এবং পুরো সত্য বেরিয়ে আসে যে আমি আসলে এই খুনটি করেছি এবং আমি এই খুনটির দায় রূপার উপর নিতে বলেছি। এখন আমি পুরো কারণ বুঝতে পেরেছি যে আমি কেন কারাগার থেকে মুক্তি পেয়েছি, এবং আমি এই জন্য ভগবানকে ধন্যবাদ জানাচ্ছিলাম। অন্যথায় যদি এই ক্যামেরাগুলি সেখানে উপস্থিত না থাকতো তবে আমি এখনো জেলে থাকতাম। আমি বুঝতে পেরেছিলাম যে সাহেবজি কখনোই আমাকে জেল থেকে বের করতে চাননি, কারণ তিনি পূজার সাথে মুক্ত জীবনযাপন করতে চেয়েছিল। এখন যখন তার স্ত্রী চলে গেছে এবং সমস্ত সম্পদ তার হাতে এসেছে, এর মতো অবস্থায় সে তার পছন্দের নারীকে বিয়ে করে তার সাথে তার পছন্দের জীবনযাপন করতে পারে, এবং আমাকে জেল থেকে বের করে আনার কি দরকার ছিল? কিন্তু স্যার ভুলে গিয়েছিলেন যে উপরে একজন ঈশ্বর আছেন যিনি সব কিছুর উপর নজর রাখছেন। কখন কি হয় তা কেউ কিছু বলতে পারে না। সেই বাড়ি এবং সেই সম্পত্তি তখন অনাথ আশ্রমে দেওয়া হয়েছিল, কারণ সাহেবজির স্ত্রীর কোনো আত্মীয় স্বজন এই পৃথিবীতে উপস্থিত ছিল না। এরপর আমি একটা হোটেলে ওয়েস্টের চাকরি পেলাম। এর সাথে সাথে পড়াশোনাও চালিয়ে গেলাম। আমি শুরু থেকেই কঠোর পরিশ্রমের থেকে মুখ ফেরানোর মতো মানুষ আমি ছিলাম না। এখন কিছুদিন পর হোটেলের সব কাজ বুঝে ফেলেছিলাম এবং কিছু টাকা বাঁচাতে শুরু করেছিলাম, এবং এখন ডিগ্রিও পেয়েছিলাম। কিন্তু কোথাও কাজ না করে ভেবেছিলাম নিজের একটা ছোট দোকান খুলব, নিজের কিছু ব্যবসা শুরু করব। ভগবান চাইলে এতেও আমাকে অনেক কিছু দেবেন, আর তাই হলো। কিছু টাকা ধার নিয়ে এবং আমার কিছু সঞ্চয় ছিল সেগুলি কাজে লাগিয়ে ঈশ্বরের নামে একটা ছোট দোকান খুললাম। প্রথম দিকে আমার এই কাজটা ভালো চলছিল না, আমিও হতাশ হয়ে পড়েছিলাম। আমার মাও আমাকে বারবার বলতেন যে আমি এই সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি। কিন্তু এখন যখন আমার কাজ খুব ভালোভাবে চলতে শুরু করেছে এবং আমি সাহায্যকারী নিয়োগ করেছি, তখন আমার মাও আমার সিদ্ধান্ত খুশি ছিলেন এবং তিনি আমাকে বলতেন, তুমি খুব সাহসী, তুমি তোমার ইচ্ছামতো পরিস্থিতি নিজের দিকে করে নিতে পারো। আর আমি মায়ের কথা শুনে হাসতে লাগলাম। আমি তাকে বলতে শুরু করলাম, এই সবের জন্য তোমাকে এবং বাবাকে ধন্যবাদ, যারা আমাকে এই সব শিখিয়েছে। আমার কাজ এখন খুব ভালো চলছে এবং আমি অনেক দূর এগিয়ে এসেছি। যখন আমি মনে করি যে আমার স্যার আমার সাথে কি করেছিলেন, আমার আত্মা কেঁপে ওঠে। কিন্তু এটি একটি অতীত ছিল যা কেটে গেছে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের থেকে জানতে চাই, সে আমার সাথে খুব অন্যায় করেছে, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কারণ সে তার কৃতকর্মের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছে। এটা কি আমি ভুল করেছি নাকি সঠিক করেছি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।